টিনার সঙ্গে পিয়াসের বিয়ে হয়েছে সবেমাত্র একদিন আগে। আর বিয়ের পরের দিন সকালবেলা টিনা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। তাই তার শাশুড়ি মা রত্নাদেবী ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। আর এভাবেই দুশ্চিন্তা করতে করতে রত্নাদেবী বারান্দায় হাঁটাচলা করতে থাকে। এমন সময় তার ছেলে সেখানে এসে জানায় যে নতুন বউ অর্থাৎ টিনার প্রচন্ড পরিমাণে জ্বর হয়েছে। এই কথা শুনে রত্নাদেবী আরো বেশি চিন্তায় পড়ে, কারণ আজকে নতুন বৌমার প্রথম রান্নার অনুষ্ঠান হওয়ার কথা। সে কি মাত্র একদিন হয়েছে বিয়ে হলো আর এখনই নতুন বৌমার জ্বর চলে এলো? এটা কি করে সম্ভব? চল একবার গিয়ে দেখি তো। ও যদি জ্বরের কারণে আজকে রান্না বান্না করতে না পারি তাহলে তো আমি খুব বিপদে পড়বো। এই বলে রত্নাদেবী তখনই তার ছেলেকে সঙ্গে নিয়ে নতুন বৌমা টিনার কাছে চলে যায়। রত্নাদেবী টিনার গায়ে হাত দিয়ে দেখে যে সত্যি জ্বরে একেবারে টিনার গা পুড়ে যাচ্ছে। তারা দেখে যে টিনা জ্বরে কাঁপতে থাকে আর তার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগায় রত্নাদেবী টিনার গায়ে কম্বল চাপা দিয়ে দেয়। মা, কালকে রাতে আমার ভীষণ ঠান্ডা লাগছিল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি কিছুতেই মাথা তুলতে পারছি না। তারপর ভীষণ জ্বর এসেছে। আমি কিভাবে আজকে রান্না বান্না করব? আমি কিছুতেই রান্না বান্না করতে পারবো না মা। এরকম বলতে নেই বৌমা, আজকে যদি তুমি রান্না করতে না পারো তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে আমার কোনো মান সম্মান থাকবে না। কারণ আমি বড় মুখ করে বলে এসেছি আমার বৌমা আজকে সবাইকে রান্না করে খাওয়াবে। আর প্রথম রান্নার অনুষ্ঠান যদি পালন করা না হয় তাহলে কিন্তু আমাদের সংসারের অমঙ্গল হবে। আপনি এখন অমঙ্গলের কথা চিন্তা করছেন? আমি যে জ্বরে পুড়ে যাচ্ছি তাই নিয়ে আপনার কোনো চিন্তা নেই? আমি এত জ্বর নিয়ে মাটিতে পা ফেলতে পারছি না। আর রান্নাঘর পর্যন্ত আমি হেঁটে যাব কি করে? তারপর রান্না করার কথা তো ছেড়েই দিলাম। রত্নাদেবী তখনই আলমারি থেকে থার্মোমিটার বের করে তার বৌমার জ্বর মাপতে শুরু করে। আর থার্মোমিটারে জ্বরের তাপমাত্রা দেখায় 104 ডিগ্রি। কিন্তু শাশুড়ি মাকে যে করেই হোক তার বৌমাকে এখন সুস্থ করে তুলতেই হবে। তাই রত্নাদেবী তাড়াতাড়ি তাদের পারিবারিক চিকিৎসককে ফোন করে বাড়িতে ডাকে। দেখুন দিদি, এই জ্বর কিন্তু সাধারণ জ্বর নয়। কারণ সাধারণ জ্বরের তাপমাত্রা কোনোদিন 104 ডিগ্রি হতে পারে না। আর এখন চারিদিকে যে পরিমাণে অজানা জ্বর ছড়িয়ে পড়েছে তাই আপনার বৌমাকে এখন অনেক টেস্ট করাতে হবে। আর ওনার সম্পূর্ণ পরিমাণে বেড রেস্টও দরকার। আমি এত কিছু শুনতে চাই না ডাক্তার বাবু। আমি চাই আপনি তাড়াতাড়ি করে আমার বৌমাকে সুস্থ করে দিন। কারণ ওকে আজকে যে করেই হোক রান্না বান্না করতে হবে। আমি ওর জ্বরের কারণে প্রথম রান্নার অনুষ্ঠান পিছাতে পারবো না। আমি আমার সাধ্যমতো আপনার বৌমাকে ওষুধ দিয়ে দিয়েছি। এরপরও যদি জ্বর না কমে আমার কিছু করার নেই। তাই আপনাকে বারবার বলছি আপনার বৌমার কিছু টেস্ট করিয়ে নিন। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। আর রত্নাদেবী নিজের বৌমার জ্বর কমানোর জন্য বৌমাকে প্রয়োজনের তুলনায় বেশি বেশি করে ওষুধ খাওয়াতে শুরু করে। কিন্তু এর ফলে আরো হিতে বিপরীত হয়। টিনার জ্বর আরো বেশি করে বাড়তে শুরু করে। টিনা একেবারে একটার বদলে দুটো কম্বল গায়ে চাপা দিয়ে শুয়ে পড়ে। বৌমা, আমি কিছু জানি না। তুমি তোমার বাপের বাড়ি থেকে জ্বর নিয়ে আসবে আর তার জন্য আমি তোমার প্রথম রান্নার অনুষ্ঠান পরিবর্তন করে দেব, সেটা কখনো হতে পারে না। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে রান্না করে চলে এসো, আমি অপেক্ষা করছি। এই বলে রত্নাদেবী সেখান থেকে চলে যায়। আর নতুন বৌমা টিনা ভীষণই বিপদে পড়ে। কারণ তাকে শাশুড়ি মায়ের কথা মতো যে করেই হোক 104 ডিগ্রি জ্বরের মধ্যেই প্রথম রান্নার অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। কারণ আজকে তার শাশুড়ি মায়ের মান সম্মানের ব্যাপার। তাই 104 ডিগ্রি জ্বর নিয়েই নতুন বৌমা খাট থেকে উঠে কোন রকমের নতুন শাড়ি পরে তৈরি হয়। কিন্তু তখনও তার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। উফ, আমার ভীষণ শরীর খারাপ লাগছে। কিছুতেই জ্বর কমছে না আর মাথাও ঘুরছে। এর মধ্যে আমি কিভাবে রান্না করব কি জানি। আমি বরঞ্চ গায়ে একটা কম্বল জড়িয়ে নিই, তারপর রান্নাঘরে যাই। তাহলে যদি আমি একটু আরাম পাই। এই বলে টিনা শাড়ির উপর একটা কম্বল জড়িয়ে নেয়। আর সে জ্বরে কাঁপতে কাঁপতে রান্নাঘরে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দেখে যে তার শাশুড়ি মা প্রথম রান্নার অনুষ্ঠানের উৎসব পালন করার জন্য রান্নাঘর সুন্দর করে সাজিয়েছে। আর রান্না করার বিভিন্ন জিনিসপত্র সেখানে সাজানো আছে। কিন্তু নতুন বৌমার গায়ে যে 104 ডিগ্রি জ্বর তা নিয়ে রত্নাদেবীর কোনো রকম মাথা ব্যথা থাকে না। বৌমা, আজকে তোমাকে মটন বিরিয়ানি, ভেটকি মাছের পাতুরি, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা আর তার সাথে পায়েস রান্না করতে হবে। আমি সব জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তুমি রান্না বান্না শুরু করো। মা, আমি এই 104 ডিগ্রি জ্বর নিয়ে প্রথম রান্না করতে এসেছি আর আপনি আমার উপর এত কিছু রান্নার দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন। প্রথম রান্নার দিন শুধুমাত্র মিষ্টি পায়েস রান্না করলেই তো হয়ে যায়। এতগুলো রান্না করার কি কোনো দরকার আছে? আমার জ্বর যখন কমবে তখন না হয় আমি আপনাদেরকে অনেক কিছু রান্না করে খাওয়াবো। এমন কথা শুনে রত্নাদেবী খুবই রেগে যায় আর সে তার বৌমাকে বকাবকি করতে শুরু করে।
আমি তোমার মুখ থেকে এত বেশি বেশি কথা শুনতে চাই না। আমি দেখেছি তুমি বিয়ের দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে আইসক্রিম খাচ্ছিলে। আমি বুঝতে পেরেছি, সেই জন্যই তোমার জ্বর এসেছে। আর তোমার জ্বরের কারণে আমি তোমাকে দিয়ে প্রথম রান্না বান্না করাবো না, এটা তো হতে পারে না। আমি তোমাকে যা যা রান্না করতে বলেছি তোমাকে সব রান্না করতে হবে। ডাক্তারবাবু কি বললো আপনি শোনেননি? এই জ্বর সাধারণ জ্বর নয়। আর আইসক্রিম খাওয়ার জন্য যদি জ্বর আসতো তাহলে জ্বর কখনো 104 ডিগ্রি পর্যন্ত উঠতো না। এখন যদি আপনার কথা মতো আমি এত কিছু রান্না করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাই আর আমি অজ্ঞান হয়ে পড়ি, তখন কি হবে? তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বড় বড় কথা বলছো? শাশুড়ি মা আমি নাকি তুমি? 104 ডিগ্রি জ্বরের মধ্যে একবেলা রান্না করলে কিছুই হবে না, রান্না করো। এই বলে রত্নাদেবী সেখান থেকে চলে যায়। আর 104 ডিগ্রি জ্বর নিয়ে নতুন বৌমা কোনো মতে রান্না বান্না করতে শুরু করে। কিন্তু তার প্রচুর পরিমাণে শরীর খারাপ লাগে। আর এমন সময় তার বাপের বাড়ির কথাও মনে পড়ে। বিয়ের আগে একবার টিনার এরকমই জ্বর এসেছিল। তখন কিরে, বেলা 11টা বেজে গেছে আর তুই এখনো ঘুমাচ্ছিস কেন? কিছুদিন পর তোর বিয়ে, চল রান্নাঘরে চল, আমার কাছ থেকে রান্না বান্নাগুলো শিখে নে। তুই যদি রান্না বান্না করতে না পারিস তাহলে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম রান্নার দিন কি করবি? মা, আজকে আমার সকাল থেকে খুব শরীর খারাপ লাগছে। আর থার্মোমিটারে মেপে দেখলাম আমার 100 ডিগ্রি জ্বর আছে। দেখো গাটা কেমন গরম, আর তার সাথে মাথাও ব্যথা করছে, হাত পা যন্ত্রণা করছে। আমি আজকে রান্না বান্না শিখতে পারবো না মা। টিনার এমন কথা শুনে তার মা ভয় পেয়ে যায়। আর তখনই সে মেয়ের গায়ে হাত দিয়ে দেখে যে সত্যি টিনার গায়ে জ্বর এসেছে। আর সেই মুহূর্তে রিঙ্কি দেবী টিনার বাবা শ্যামল বাবুকে ডেকে নিয়ে আসে আর বাড়িতে ডাক্তার ডাকার কথা বলে। কিন্তু টিনা কিছুতেই ডাক্তার ডাকতে চায় না, কারণ 100 ডিগ্রি জ্বর এমনিতেই ওষুধ খেলে সেরে যায়। না না, 100 জ্বর কম নাকি? যদি ভেতরে আরো জ্বর হয়ে থাকে তখন কি হবে? তাই আমি ডাক্তার ডাকবই। আর শোনো, তুমি আর মেয়েকে দিয়ে রান্না বান্না করিও না, কেননা ও রান্না বান্না করছে বলে আমার মনে হয় আগুনের তাপে জ্বর বেশি আসছে। এই বলে শ্যামল বাবু ডাক্তার ডেকে নিয়ে আসে। আর ডাক্তার বাবু টিনা চিকিৎসা করে তাকে ওষুধ দিয়ে চলে যায়। দুপুরবেলা টিনার মা এবং বাবা দুজনে মিলে টিনাকে জলপট্টি দেয়। আর সেই সাথে নিজের হাতে করে রিঙ্কি দেবী তার মেয়েকে খাবার খাইয়ে দেয়। আর এসব কথা ভেবে টিনার চোখে জল চলে আসে। বিয়ের পর সত্যি মেয়েদের জীবন একেবারে পাল্টে যায়। তাই বিয়ের পরের দিনই 104 ডিগ্রি জ্বর নিয়ে তাকে সকলের জন্য কষ্ট করে রান্না বান্না করতে হচ্ছে। এখন যদি আমার মা আমার সঙ্গে শ্বশুর বাড়িতে থাকতো তাহলে আমাকে কিছুই রান্না করতে দিত না। আর বাবা থাকলে আমাকে জলপট্টি দিয়ে দিত। আমার গা হাত পা ভীষণ ব্যথা করছে, এবার আমি কি করব? এই বলে টিনা কোনো মতে একে একে মটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি, কাতলা মাছের কালিয়া রান্না করে। আর অন্যদিকে রত্নাদেবী তার মেয়ের সঙ্গে বসে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকে। জানিস মামুন, তোর দাদার নতুন বউ আজকে সকালবেলা দেখলাম ঘাপটি মেরে 104 ডিগ্রি জ্বর দেখিয়ে শুয়ে আছে, যাতে ওকে রান্না বান্না করতে না হয়। আমি তো বলেই দিয়েছি যে ওকে রান্না বান্না করতেই হবে, আমি কিছুতেই ছাড় দেব না, জ্বর হোক আর যাই হোক না কেন। একদম ঠিক করেছো মা, বৌদি কিন্তু ভীষণ চালাক। আমার মনে হয় বৌদি বগলের তলায় পেঁয়াজ দিয়ে নকল জ্বর নিয়ে এসেছে। মনে আছে শ্বশুর বাড়িতে প্রথম রান্নার সময় তুমি কেমন আমাকে এরকম নকল জ্বর নিয়ে আসার বুদ্ধি দিয়েছিলে? সেই জন্যই তো আমাকে আর প্রথম রান্না করতে হয়নি। একদম ঠিক বলেছিস, তোর বৌদিও মনে হচ্ছে এরকম কিছু একটা করেছে যাতে প্রথম রান্নার হাত থেকে ও বেঁচে যায়। ও ভেবেছে আমি কিছুই বুঝবো না, যত সব নাটক। ওনার নাকি সকাল থেকে 104 ডিগ্রি জ্বর আর উনি রান্না করতে পারবেন না। আমি আমার প্রতিবেশী মহিলাদের বড় মুখ করে বলেছি আমার বৌমা দারুণ রান্না পারে, সবাইকে ফেল করিয়ে দেবে। তাই সবার মধ্যে সেরা হওয়ার জন্য আমি আমার বৌমাকে জ্বরের মধ্যেও রান্না করাবো। এভাবেই কিছুটা সময় কাটে। আর ধীরে ধীরে নতুন বৌমার প্রথম রান্না খাওয়ার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রত্নাদেবীর বাড়িতে চলে আসে। এমন সময় নতুন বৌমা গায়ে কম্বল জড়িয়ে সকলের সামনে খাবার পরিবেশন করতে আসে। আর নতুন বৌমাকে এরকম গায়ে কম্বল জড়ানো দেখে সকলের মনে সন্দেহ সৃষ্টি হয়। আর রত্নাদেবীকে সকলেই নানান রকম প্রশ্ন করতে শুরু করে। এমন সময় টিনার ননদ মামুনও তাড়াতাড়ি খাবার খেতে বসে পড়ে। আরে ও কিছু না, এখনকার দিনের মেয়েদের স্টাইল বুঝিস না, একটু ঠান্ডা লাগলে গায়ে কম্বল জড়িয়ে নেয়। তাই আমার বৌমাও শাড়ির উপর গায়ে কম্বল জড়িয়েছে। তোরাও সব কথা বাদ দে, আর এই নে আমার নতুন বৌমার হাতে রান্না করা খাবার খা, আর বল কেমন হয়েছে।
রত্নাদেবীর কথা শুনে সকল মহিলারা সেই খাবার খায়, কিন্তু প্রত্যেকটা খাবারের নুনের পরিমাণ কম থাকে। তাই সেই খাবার খেয়ে সকলেই নাক মুখ কুচকাতে শুরু করে। রত্নাদেবীও তার বৌমার হাতের প্রথম রান্না খেয়ে দেখে যে সত্যি রান্নাতে নুন কম হয়েছে। তাই তখনই রত্নাদেবী তার বৌমাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এমনকি মামুনও তার বৌদিকে ছাড়ে না। কিন্তু 104 ডিগ্রি জ্বরের জ্বালায় টিনা আর কোনো কথা সহ্য করতে পারে না। তুমি ইচ্ছা করে সব রান্নায় নুন কম দিয়েছো যাতে কারোর এই রান্না খেতে ভালো না লাগে। সকাল থেকে জ্বর জ্বর করে নাটক করে আর এখন সবার খাবারটা নষ্ট করেছো। ছি, আমি সকলের সামনে যাতে অপমানিত হই তাই তুমি এরকম করলে, তাই তো? মা, আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। আর আপনি এখনো খাবার নিয়ে চিন্তা করছেন? যদি খাবারের নুন কম হয়ে থাকে সেটা স্বাভাবিক, কারণ আমি 104 ডিগ্রি জ্বর নিয়ে আপনাদের জন্য রান্না করেছি। আর আপনি আপনার বান্ধবীদের বলেছেন আমার নাকি ঠান্ডা লেগেছে। আপনি এসব কথা কি করে বলতে পারেন? এখন যদি আমার জায়গায় আপনার মেয়ে হতো তাহলে আপনি এই কথাগুলো বলতে পারতেন। টিনার মুখে এমন কথা শুনে পাড়া প্রতিবেশী সকলেই অবাক হয়, আর তারা মনে মনে রত্নাদেবীকে ভীষণ পরিমাণে খারাপ ভাবে। আর তারা সকলেই রত্নাদেবীকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে টিনা একটা সময় মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে টিনার মা রিঙ্কি দেবীও চলে আসে। রিঙ্কি দেবী যখন জানতে পারে তার মেয়েকে 104 ডিগ্রি জ্বরেও রান্নাবান্না করতে হয়েছে, তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। দিদি ভাই, আপনি বিয়ের আগে কি বলেছিলেন? আমার মেয়ে নাকি আপনার বাড়িতে মেয়ের মতো হয়ে থাকবে, আর ওর কোনো দুঃখ কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। বিয়ের একদিনও হতে পারলো না, আর এখন থেকে আপনি ওকে কষ্ট দেওয়া শুরু করলেন। এই বলে রিঙ্কি দেবী তখনই তার মেয়েকে নিয়ে নার্সিং হোমে চলে যায়। আর সেখানে কয়েক রকম টেস্ট করার পর টিনার ম্যালেরিয়া ধরা পড়ে, কারণ টিনার শ্বশুর বাড়িতে ভীষণই মশার উপদ্রব। এর ফলে পরের দিন সকালবেলা থেকেই টিনার প্রচন্ড পরিমাণে জ্বর আসে, আর ম্যালেরিয়ার কারণেই টিনার 104 ডিগ্রি জ্বর ধরা পড়ে। আপনারা চিন্তা করবেন না, আমি ওকে সব রকমের টেস্ট করিয়ে দিয়েছি, আর ম্যালেরিয়ার ওষুধও দিয়ে দিয়েছি। আর এই যে রচনা দেবী, বাড়ি ঘরের চারপাশটা একটু পরিষ্কার করুন, তা না হলে কিন্তু আরো মশা বেড়ে যাবে। ডাক্তারবাবুর কথা শুনে রত্নাদেবী ভীষণই লজ্জা পেয়ে যায়, আর সে সত্যিই বুঝতে পারে তার বাড়ির চারপাশে অনেক নোংরা, তাই তাদের বাড়িতে মশার উপদ্রব অনেক বেশি। আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই নতুন বৌমা সুস্থ হয়ে উঠলে রত্নাদেবী টিনার কাছে ক্ষমা চায়। তারপর থেকে টিনা যখনই শরীর খারাপ করে রত্নাদেবী তার বৌমাকে রান্নাবান্না করার জন্য চাপ দেয় না। এর ফলে টিনা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি সংসার করে। মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। উফ, সকালে না খেয়ে কলেজে চলে গেছি, আর আজকে কলেজের ক্যান্টিনও বন্ধ ছিল, সেই জন্য সারা দিন আজকে আমাকে না খেয়ে থাকতে হয়েছে। তাড়াতাড়ি খেতে দাও, খিদে পাচ্ছে। ঘুম থেকে দেরি করে উঠলে এরকমই হবে। আমি তো তোর জন্য সকালে টিফিন বানিয়েছিলাম, তাড়াহুড়ো করে তুই টিফিন না নিয়েই বেরিয়ে গেলি। সেই টিফিন তো এখনো পর্যন্ত ফ্রিজের মধ্যেই রাখা আছে, আর ক্যান্টিন বন্ধ ছিল তাতে কি হয়েছে? তুই তো বাইরে বেরিয়ে দোকান থেকেও কিছু কিনে খেয়ে নিতে পারতিস। কি দুপুরবেলা প্রখর রৌদ্রের মধ্যে গরমের মধ্যে আমি বাইরে খাবার খেতে বেরোবো? তুমি তো জানো মা, আমি গরম একদমই সহ্য করতে পারি না। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাই আমি, তারপর কলেজে গিয়ে এসি রুমে ঢুকে পড়ি। আমি কিছুতেই আমার ক্লাসরুমের বাইরে বেরোতে চাই না। আর আমাদের ক্যান্টিনেও তো এসি আছে, শুধুমাত্র গরমের ভয়েই তো আমি বাইরে বেরিয়ে কিছু খেতে চাই না। কিন্তু তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে আসবি আমি সেটা কি করে জানবো? তোর বাবাও তো আজকে বাড়িতে নেই, তাই আমি ভাবলাম আজকে একটু দেরি করেই রান্না করব। ঠিক আছে, তুই দাঁড়া, আমি বরং তোর জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসছি। কেন আবার এখন রান্না করবে কেন? বললে তো সকালে টিফিন ফ্রিজে রাখা আছে, ওটাই আমাকে খেতে দিয়ে দাও। এখন আমার জন্য আর রান্না করতে হবে না। তাহলে দাঁড়া, আমি খাবারটা গরম করে দিই। তোর জন্য সকালে রুটি আর পটল আলুর তরকারি রান্না করেছিলাম, সেই সকালে ফ্রিজে রেখেছি। পটল আলুর তরকারি তো পুরো ঠান্ডা হয়ে গেছে, গরম না করলে খেতে পারবি না। না না, আমার প্রচন্ড গরম লাগছে, তার উপর এখন আমি গরম খাবার খাবো? না না, আমার যেরকম গরম লাগছে সেরকম খিদেও পেয়েছে। এই গরমের মধ্যে গরম খাবার খাওয়ার আমার একদমই কোনো ইচ্ছা নেই। তুমি আমাকে ওই ঠান্ডা পটল আলুর তরকারি দাও, আমি রুটি দিয়ে খেয়ে নেবো। এই গরমে ঠান্ডা খাবার খেতেই তো আমার ভালো লাগে। তোর স্বভাব কোনোদিনও তুই পাল্টাবি না, তাই তো? গরমকাল পড়তে না পড়তেই ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া শুরু করে দিয়েছিস। এখন বাপের বাড়িতে আছিস, যা ইচ্ছা করতে পারছিস। শ্বশুর বাড়িতে গেলে বুঝবি ঠেলা। খিদে পেয়েছে, খাবার গরম করতে 2 মিনিট সময় লাগবে না। চুপ করে বস, আমি 2 মিনিটে খাবার গরম করে নিয়ে আসছি। আরে দূর বাবা, আমার প্রচন্ড খিদে পেয়েছে বলছি, আর তুমি 2 মিনিট ওয়েট করার কথা বলছো? আমি 2 সেকেন্ডও ওয়েট করতে পারবো না। ছাড়ো, আমি নিজেই খাবার নিয়ে খেয়ে নিচ্ছি। তোমাকে তো বলাই বেকার।
এই বলে মোনালিসা ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বের করে খেতে বসে পড়ে। রুটির সঙ্গে ঠান্ডা পটল আলুর তরকারি খেতে মোনালিসার খুবই ভালো লাগে। আসলে মোনালিসা গরমে ঠান্ডা খাবার খেতে ভীষণ পছন্দ করত, তাই জন্য যে কোনো ধরনের খাবার সে সবসময় ফ্রিজে রেখে দিত, যাতে সে ঠান্ডা করে সেটা খেতে পারে। আর গরমকালে মোনালিসা কিছুতেই গরম সহ্য করতে পারত না, আর তার ধারণা ছিল গরমে ঠান্ডা খাবার খেলে প্রচন্ড পরিমাণে স্বস্তি পাওয়া যায়। তাই বেশিরভাগ ক্ষেত্রে গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য মোনালিসা ফ্রিজে ঠান্ডা খাবার খেয়ে থাকতো। এরকম ভাবে সময় কাটতে থাকে। মোনালিসার পড়াশোনা শেষ হয়ে গেলে তার বাবা মা চন্দন নামে এক ছেলের সঙ্গে মোনালিসার বিয়ে দেয়। বিয়ের পর বাবা মা, এই নিন আপনাদের খাবার। চন্দন, তাড়াতাড়ি চলে এসো, না হলে কিন্তু খাবার গরম হয়ে যাবে। এসো এসো, তাড়াতাড়ি এসো। গরমের মধ্যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বললে তুমি? তাড়াতাড়ি এসো, তা না হলে খাবার গরম হয়ে যাবে। খাবার গরম হয়ে যাবে নাকি ঠান্ডা হয়ে যাবে, কোনটা? আমার মাথা খারাপ হয়নি মশাই, আমার মাথা একদম ঠিকই আছে। আমি ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বের করে তোমাদেরকে খেতে দিয়েছি। তোমরা খাবার খেতে বেশি দেরি করলে খাবার গরম হয়ে যাবে, আমি সেটাই বললাম। মা, আমিও কিন্তু খেতে বসে পড়লাম। মোনালিসার কথা শুনে তার পরিবারের সকলে অবাক হয়। তারা মনে করে মোনালিসা হয়তো তাদের সঙ্গে মজা করতে চাইছে, কিন্তু খাবার খেতে গিয়ে চন্দন এবং তার বাবা মা দেখে যে খাবার সত্যি সত্যি প্রচন্ড পরিমাণে ঠান্ডা। এ কি মোনালিসা, এই খাবার তো সত্যি সত্যি খুব ঠান্ডা। তুমি আমাদেরকে এরকম ঠান্ডা খাবার খেতে দিলে কেন? এরকম ঠান্ডা খাবার কি খাওয়া যায়? আমি তো ভাবলাম তুমি আমাদের সঙ্গে মজা করছো। হ্যাঁ, আসলে আমি এই খাবারগুলো তো সকালবেলা রান্না করেছিলাম, আর এখন তো প্রচন্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে রান্না করা খাবার বাইরে রাখলেই তো খারাপ হয়ে যাবে, তাই আমি সব খাবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য খাবারগুলো এত ঠান্ডা। সে না হয় ঠিক আছে বৌমা, খাবারগুলো নষ্ট হয়ে যাবে বলে তুমি ফ্রিজে রেখেছিলে, কিন্তু খাবার পরিবেশন করার আগে তুমি খাবারগুলো গরম করলে না কেন? এরকম ঠান্ডা খাবার কি খাওয়া যায়? যাও, তুমি তরকারিগুলো গরম করে নিয়ে এসো, আর এই ভাতও গরম করে নিয়ে এসো। এরকম ঠান্ডা খাবার আমরা কিছুতেই খেতে পারবো না। কি, এই গরমের মধ্যে এখন আমাকে আবার রান্না করে গিয়ে গ্যাস ওভেন চালাতে হবে? আমাকে এই গরমের মধ্যে যাতে বারে বারে আগুনের কাছে যেতে না হয়, সেই জন্যই তো আমি একসঙ্গে এত খাবার রান্না করেছি। আর এখন এই 4-5 রকমের তরকারি গরম করতে গিয়েই তো 1 ঘন্টা সময় লেগে যাবে। তাহলে আমার কি লাভ হলো এত বেশি পরিমাণে খাবার রান্না করে? ঠিক আছে বৌমা, কোনো অসুবিধা নেই, তুমি বসো, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসছি। এরকম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাবার কখনোই খেতে নেই, এতে কিন্তু শরীর খারাপ করতে পারে। দাও, সব খাবারগুলো আমাকে দাও। না না, আপনি আমার ভাগের খাবারটা রেখে দিয়ে বাকিগুলো নিয়ে যান, কারণ আমার ঠান্ডা খাবার খেতে ভালো লাগে। আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি ফ্রিজের ঠান্ডা খাবারই খেতাম। আমি ভাবলাম আপনারাও হয়তো আমার মতো ঠান্ডা খাবার খেয়ে নেবেন, তাই জন্য তো আপনাদেরকেও খেতে দিয়েছিলাম। মোনালিসার কথা শুনে চন্দন এবং তার বাবা মা একেবারে আকাশ থেকে পড়ে। গরমের মধ্যে সকলেই ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা শরবত, ঠান্ডা জুস ইত্যাদি খেতে ভালোবাসে, কিন্তু গরমের মধ্যে কেউ যে ঠান্ডা ভাত তরকারি রুটি খেতে ভালোবাসে এটা কারোর ধারণা ছিল না। মোনালিসা কিছুতেই তার শাশুড়ি মাকে নিজের খাবার গরম করতে দেয় না। তখন বৈশাখী দেবী জোর করে মোনালিসার খাবার নিয়ে গরম করতে যাবে, এমন সময় সে দেখে যে মোনালিসার খাবারে বরফ জমে আছে। আর এই দেখে বৈশাখী দেবী অবাক হয়ে বলে, এ কি বৌমা, তোমার খাবারগুলো তো একেবারে বরফে জমে গেছে। এই যে মাছের ঝোল একদম বরফে জমে তো সলিড হয়ে আছে। তুমি কি তোমার খাবারগুলো ডিপ ফ্রিজে রেখেছিলে? হ্যাঁ মা, আপনাদের খাবারগুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আর আমি আমার খাবারটা ডিপ ফ্রিজেই রেখেছিলাম। খাবারের মধ্যে বরফ জমে গেলে খেতে আরো বেশি ভালো লাগে। আপনি যান, আপনাদের খাবার গরম করে খেয়ে নিন। আপনাদের সঙ্গে এখন বেশি কথা বলতে গেলে আমার খাবারের বরফ আবার গলে যাবে। এই বলে মোনালিসা ঠান্ডা খাবার মজা করে খেতে শুরু করে দেয়। সে অনেকটা সময় ধরে ধীরে ধীরে খাবার খায়। অন্যদিকে বৈশাখী দেবী নিজেদের খাবার গরম করে গরম গরম খাবার খেয়ে নেয়। সেদিন থেকে মোনালিসা বাড়ির সবাইকেই সবসময় ঠান্ডা খাবার পরিবেশন করে, যার ফলে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। এরকম ভাবেই প্রায় 1 সপ্তাহ কাটে। একদিন বৈশাখী দেবী বলে, দেখো বৌমা, আমি বুঝতেই পারছি এই গরমের মধ্যে রান্নাঘরে অনেকক্ষণ ধরে রান্না করা খুবই কঠিন ব্যাপার, কিন্তু তাই বলে তুমি যে সবসময় ঠান্ডা খাবার খাবে আর আমাদেরকেও ঠান্ডা খাবার খাওয়াবে, এটা কিন্তু ঠিক নয়। তবে এই সমস্যার সমাধান করার জন্য আমি একটা উপায় খুঁজে পেয়েছি। আমি একটা কাজের মেয়েকে আমাদের বাড়িতে রান্না করার জন্য বলেছি, ও কাল থেকেই আমাদের বাড়িতে রান্না করতে আসবে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে মোনালিসা খুবই খুশি হয়। ওয়াও, তাহলে তো খুবই ভালো হবে। যাক, এই গরমের মধ্যে আমাকে তাহলে আর রান্না করতে হবে না। যাক বাবা, বাঁচা গেল। কিন্তু হ্যাঁ মা, যে রান্না করতে আসবে তাকে বলে দেবেন যেন খাবারের স্বাদ ভালো হয়। সেটা নিয়ে তুমি চিন্তা করো না, শান্তি খুব ভালো খাবার রান্না করতে পারে।
পরের দিন থেকেই বৈশাখী দেবীর বাড়িতে শান্তি খাবার রান্না করতে চলে আসে। সেদিন শান্তি বাড়ির সকলের জন্য ভাত, কাতলা মাছের ঝোল, শাক ভাজা, টক ডাল এবং সবজি রান্না করে। শান্তির রান্না করা হয়ে গেলে সে বাড়ির সকলের জন্য খাবার পরিবেশন করে দেয়। এই যে আমি আপনাদের জন্য গরম গরম খাবার পরিবেশন করে দিয়েছি, তাড়াতাড়ি আপনারা খেয়ে নিন। শান্তির কথা শুনে চন্দন এবং তার বাবা মা খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে, কিন্তু মোনালিসা কিছুতেই খাবার খেতে আসে না। সে সোফার উপর বসে টিভি দেখতেই ব্যস্ত থাকে। তাই শান্তি মোনালিসার কাছে গিয়ে বলে, ও বৌদিমণি, চলো, সবাই তো খাবার খেতে বসে পড়েছে, তুমি কখন খাবে? গরম গরম খাবার রান্না করেছি, খেয়ে নাও। তোমার খাবারটি কি আমি এখানে নিয়ে এসে দেবো? তুমি টিভি দেখতে দেখতে খাবে? আমার শাশুড়ি মা তোমাকে কিছু বলেনি আমি গরম খাবার খাই না? আমি তো গরমকালে ঠান্ডা খাবার খেতে ভালোবাসি। আর তুমি তো এইমাত্র খাবার রান্না করেছো। আমার ভাগের খাবার তুমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও। 2 ঘন্টার মধ্যে আশা করছি খাবার ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি ঠান্ডা খাবার খেয়ে নেব। মোনালিসার কথা শুনে শান্তি প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, এ কি বলছো বৌদিমণি? তুমি দুপুরবেলার টাটকা তাজা রান্না করা খাবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে? আমি তো যেটা জানি, কোনো খাবার অতিরিক্ত পরিমাণে বেঁচে গেলে তবে সেটা ফ্রিজে রেখে দেওয়া হয়, আর পরের দিন চাইলে কেউ সেটা গরম করে খেয়ে নেয়। কিন্তু তুমি বেশি বকছো কেন? তুমি একজন বাইরের লোক হয়ে আমি কিভাবে খাবো না খাবো সেটা তুমি ঠিক করে দেবে? আমার শাশুড়ি মা পর্যন্ত আমার মুখের উপর আমাকে কথা বলতে পারে না, আর তুমি এখন আমাকে খাওয়ার ধরন শেখাবে? আমার গরমকালে গরম খাবার খেতে খুবই কষ্ট হয়। গরম খাবার খেতে গিয়ে আমি প্রচন্ড ঘেমে যাই, তাই আমি ঠান্ডা খাবার খাই, বুঝেছো? যাও এবার এখান থেকে, আমার খাবার ফ্রিজে রেখে দাও। মোনালিসার কথা শুনে শান্তির খুবই খারাপ লাগে, তাই সে কোনো কথা না বলে মোনালিসার খাবার ফ্রিজের মধ্যে রেখে দেয়। আর 2 ঘন্টা পর মোনালিসার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়, তাই সে ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বের করে খাওয়া শুরু করে। কিন্তু ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়ার চক্করে পড়ে দুপুরের খাবার খেতে মোনালিসার প্রায় বিকাল 4টে বেজে যায়। তাই শান্তি যখন সন্ধ্যাবেলা সকলের জন্য রাতের ডিনার রান্না করতে যায়, তখন মোনালিসা শান্তিকে বলে, এই শান্তি, বলছি তুমি রাতের খাবারটা একটু বেশি পরিমাণে রান্না করবে তো। আমাদের খাবার খাওয়ার পর যা খাবার রাতে বেঁচে থাকবে সেই খাবার আমি ফ্রিজে রেখে দেবো, কারণ সকালে 8টার দিকে আমার প্রচন্ড পরিমাণে খিদে পায়। কেন বৌদিমণি, তুমি শুধু শুধু বাসি খাবার খেতে যাবে কেন? আমি তো কালকে সকালবেলা রান্না করতে আসবো। তোমার শাশুড়ি মা আমাকে 3 বেলা রান্না করার কথাই তো বলেছে। আমি সকাল 7টার মধ্যে এখানে চলে আসবো, আর আমি তোমার ব্রেকফাস্ট 8টার মধ্যে রেডি করে দেবো, একদম শিওর। আরে 8টার মধ্যে তুমি খাবার রেডি করলে তো হবে না। আমি গরম গরম খাবার খেতে পারি না, তোমাকে তো বললাম। 8টার সময় তোমার রান্না হয়ে গেলে আমাকে তো 2 ঘন্টার জন্য খাবারটা ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। তাই সকালের খাবার খেতে খেতে আবার 10টা বেজে যাবে, আর আমি আবার কিছুতেই খিদে সহ্য করতে পারি না। তাই তুমি আজকে রাত্রিবেলা বেশি করে খাবার রান্না করবে, আমি বাসি খাবার ঠান্ডা করে খাবো তাও ভালো, কিন্তু এই গরমে আমি গরম খাবার খেতে পারবো না। এই শুনে শান্তিরও কিছু করার থাকে না। সে রাত্রিবেলাতেই একটু বেশি পরিমাণে খাবার রান্না করে, আর রাত্রিবেলা সকলের ডিনার করা হয়ে গেলে মোনালিসা অতিরিক্ত খাবার ফ্রিজে রেখে দেয়। পরের দিন সকালবেলা মোনালিসা ঘুম থেকে উঠে ফ্রিজের ঠান্ডা খাবার খেয়ে নেয়, আর সকালবেলা বাড়িতে যা খাবার রান্না হয় সেখান থেকে কিছুটা খাবার নিয়ে মোনালিসা আবার ফ্রিজে রেখে দেয় দুপুরবেলা খাওয়ার জন্য। ঠিক একই রকম ভাবে সে দুপুরে রান্না করা খাবার ফ্রিজে রাখে রাত্রিবেলা খাবে বলে। এরকম ভাবে মোনালিসা প্রতিনিয়ত ফ্রিজের বাসি ঠান্ডা খাবার খেতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কাটে। আর একদিন হঠাৎ করেই মোনালিসার পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়। আমার পেটে ব্যথা করছে, চন্দন তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি কিছুতেই পেটে ব্যথা সহ্য করতে পারছি না। উফ, প্রচন্ড ব্যথা করছে, বিশ্বাস করো মনে হচ্ছে আমি মরে যাব। আমি জানতাম এরকম কিছু একটা হবে। রাতের খাবার তুমি সকালে খাবে, সকালবেলার খাবার তুমি দুপুরে খাবে, আর দুপুরের খাবার রাতে খাবে। তাহলে তোমার পেটে ব্যথা করবে না তো কার পেটে ব্যথা করবে? ইচ্ছাকৃতভাবে তুমি তোমার শরীরটা খারাপ করলে। এখন আমার পেটে ব্যথা করছে আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন। তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলুন। মোনালিসা এভাবেই প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। তাই চন্দন এবং তার পরিবার তখনই মোনালিসাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। মোনালিসা চেক আপ করার পর ডাক্তারবাবু জানায়, দেখুন, আমি আপনার ফ্যামিলির সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, আপনি প্রতিনিয়ত ফ্রিজে ঠান্ডা বাসি খাবার খেয়ে থাকেন, আর ওইরকম ঠান্ডা বাসি খাবার খাওয়ার ফলে আপনার পেটে কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে। আপনি ঠান্ডা খাবার খাওয়া বন্ধ যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার পেটে বড়সড় রোগ হয়ে যেতে পারে, তখন হয়তো আমরা আপনাকে বাঁচাতেও পারবো না, বুঝেছেন? এই শুনে মোনালিসা খুবই ভয় পেয়ে যায়। আসলে চন্দন যে ডাক্তারের কাছে মোনালিসাকে দেখাতে নিয়ে যায় সেই ডাক্তার ছিল চন্দনের ছোটবেলার বন্ধু। তাই চন্দন তার ডাক্তার বন্ধুকে খুব ভালো মতোই বুঝিয়ে দেয় মোনালিসাকে ভয় দেখানোর জন্য, যাতে করে মোনালিসা বাসি ঠান্ডা খাবার খাওয়া বন্ধ করে। আর চন্দন খুব ভালো মতোই জানতো মোনালিসা অপারেশনের নাম শুনেই খুবই ভয় পায়।
তাই চন্দন এরকম একটা ফোন দিয়ে আটে। না না, আমি আর ঠান্ডা খাবার খাবো না। ডাক্তার বাবু, আমাকে ভালো ওষুধ দিন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি আর কখনো ঠান্ডা খাবার খাবো না। মোনালিসার কথা শুনে তার বাড়ির সকলেই খুবই খুশি হয় আর চন্দন মনে মনে মিচকি মিচকি হাসতে থাকে। সেদিন থেকে মোনালিসা ঠান্ডা খাবার খাওয়া পুরোপুরি ভাবে বন্ধ করে দেয় আর সে তার পরিবারের সঙ্গে টাটকা তাজা খাবার খেতে শুরু করে।